আমি প্রথম লাইনটা বললাম না, এত গালাগালি আমার বলতে ইচ্ছা করে না। আর উনি আপনাকে বলছে হচ্ছে ইসলামের কিছু বিষয় ধার করে এমন ভাবে উপস্থাপন করেন যেগুলো আপনার নিজের থিওরি, আপনার কিছু মতামত থিওরির মাধ্যমে এদেশে একজন মহামানব হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন। দুর্বোধ্য ব্যক্তি হিসেবে আপনি রয়ে গেলেন, ইসলাম মানেন না, সমাজতন্ত্র মানেন না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি পাগড়ি জুতা যেগুলি পড়েন সেগুলো তো এক একজনের 100 রকম মতামত। আপনি শেষ করি আপনাকে। জি, আমি তো এই জনগণকে যেটা বলছি তাকে মোকাবেলার জন্য তৈরি। আপনি ভয় পাচ্ছেন কেন? কারণ আমি তো মনে করি যদি আমি সে সুযোগ পাই এই লোকই আমার অনুসারী হবে। আপনি এই লোকটা যেটা বলছে তার চেয়ে আরো লক্ষ লক্ষ লোক আছে যারা মনে করে যে ইসলামকে আমি যেভাবে হাজির করছি ফিলোসফিক্যালি এবং ইন্টারন্যাশনালি এটা অত্যন্ত সঠিক পথ, এটাই পথ। ফলে আপনি এই তর্ক তো সমাজে থাকবে, কিন্তু জনগণের অভিপ্রায়কে বাদ দিয়ে তো আপনি কোনো রাষ্ট্র গঠন করতে পারবেন না। কিন্তু আসলে বলি আপনাকে এটা তো পারবেন না আপনি। আচ্ছা, এখন আপনি জনগণকে একটা ফ্যাসিস্ট শক্তিকে আপনি উৎখাত করেছেন। উৎখাত করার পরে জনগণের কাছে আপনাকে যেতেই হবে। এখন আপনার কথা শুনে আমি ভয় পেয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে আমি জনগণ বিরোধী। এটা তো হতে পারে না, আপনাকে জনগণকে মোকাবেলা করতেই হবে। আমাকে তো বহু লোক বলতেছে, আমি দেখছি, আবার বহু লোক আমার প্রশংসা করতেছে। তো আমরা তো করতে পারি, আমি তো এটা মোকাবেলা করবো। এবং গঠন করার মানে হচ্ছে তাদের মধ্যে এইসব কনফিউশন গুলো এটাকে নিরসন করাই বুদ্ধিজীবী হিসেবে এটা আমার দায়। এটা তো আমাদের বুদ্ধিজীবীদের দায়। খেয়াল করেন, এই জন্য গঠন করার ব্যাপারটা একই সঙ্গে বুদ্ধিজীবিতার প্রক্রিয়ার মধ্যে অন্তর্গত। খেয়াল করছেন, আপনি বাদ দিতে পারেন। আপনি সরলভাবে সিম্পলি গিয়ে আপনি একটা ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবিধান চাপিয়ে দিতে পারেন না বা রাখতে পারেন না। ফলে যারা এখন এই সংবিধানটা রেখেছে হয়তোবা তারা আপনার মতো চিন্তা করে বলে রেখে দিয়েছে, কিন্তু এটা মারাত্মক রকম অন্যায় এবং গণবিরোধী একটা অবস্থা। ফরহাদ ভাই, আপনি যেই শিক্ষা দিতে চেষ্টা করতেছেন গত 3 বা 4 দশক ধরে, ধরেন আপনাকে আমি উদ্ধৃত করি, কয়েকদিন আগে বাংলা ট্রিবিউন আপনাকে একটা সাক্ষাৎকার নিয়েছে। সেই সাক্ষাৎকারের মধ্যে আপনি বলতেছেন যে আপনি যে যেই ভাব আন্দোলনের আপনি পথিক, সেই নদিয়া হচ্ছে গুরুবাদী, অর্থাৎ বই কেতাব গ্রন্থশাস্ত্র বিরোধী। কারণ মৃত গ্রন্থকে জীবিত মানুষের চিন্তাশীলতা, বিবেক এবং সৃষ্টিশীলতাকে রুদ্ধ করে। আপনি এটার মধ্যে বলতেছেন যে এই প্রশ্নের উত্তর আসলে সরাসরি ভাবে কোরআন হাদিসে সেটা পাওয়া যাবে না। মানে আমি আপনাকে যদি উদ্ধৃত করি তাহলে আপনি বলতেছেন যে সত্য নির্ণয়ের ক্ষেত্রে কোরআন হাদিসের দাবি চলে না। আপনি বলতেছেন যে দুইটা জাতি, মানে যেটাকে আপনি জাতিবাদ গড়ে বলতেছেন, যে ফেসিজম যেটা গড়ে উঠতেছে জাতিবাদের ভিত্তিতে, আপনি জাতিবাদ বলতেছেন। ইন্টারেস্টিং, যেটা হচ্ছে একটা ইসলামী জাতিবাদ, আরেকটা জাতিবাদ গড়ে উঠেছে যে জাতিবাদের ইংরেজি হইতে পারে হচ্ছে রেসিজম, যে আমি কে তুমি কে বাঙালি বাঙালি, আর ওরা বলছে আমি কে তুমি কে মুসলিম মুসলিম। এই তো তফাৎ। ফেসিবাদের অন্যান্য প্রবণতা ছিল, কিন্তু দুইটারই আপনি ফেসিবাদ বলতেছেন। আমার ভয় না, আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই বক্তব্যের অ্যাকসেপ্টেন্স কি আমরা ডক্টর ইউনূস যখন জনগণের কাছে যাবে যে আসো আমরা একটা গণতন্ত্র করি, আপনার বক্তব্যের পক্ষে কি আমরা অনেক লোক পাবো? অবশ্যই পাবো। আপনি কি দেখেন, আপনি কি মনে করেন জানি বিল ক্লিন্টন, ওই যে ক্লিন্টন ফাউন্ডেশন গেলে পাবেন এটা? আপনি কি মনে করেন আমেরিকা জেনোসাইড জোর কাছে গেলে এটা পাবেন? আপনাকে জনগণের কাছে যেতে হবে। এখানে তো শর্টকাট কোনো পথ নেই। আপনি যে সাজেশন দিয়ে শর্টকাট পথ নেই। আর আপনি আমার কথাটা কিছুটা ডিস্টার্ব করেছেন, আমি একটু শুদ্ধ করে দিই। প্রথমত হলো যে বই তো নিজের কথা নিজে ব্যাখ্যা করতে পারেন, আমরাই বই ব্যাখ্যা করি। গুরুবাদ করি অর্থে কথাটা হলো সে আমরাই এটা ব্যাখ্যা করি। কোনো না কোনো মানুষ, আপনি আপনার ইসলাম গ্রহণ করেছেন আবার বাবা মার মাধ্যমে বা কোনো না কোনো কারো মাধ্যমে এভাবে এসছে, আপনি তো কোরআন শরীফ পড়ে আপনি ডিটেল বিভিন্ন ধর্মের সঙ্গে তুলনা করে তো আপনি মুসলমান হন নাই। তো ফলে স্বভাবতই এই যে গুরুবাদী ধারা বলতে যেটা, এটা সম্পর্কে যে ভুল ধারণা আমাদের সমাজে আছে মারাত্মক ভাবে, তাহলে তো গুরুবাদ যদি বাদ দেন তাহলে রিসার্চের ধারণা তো অর্থহীন হয়ে পড়ে। কারণ কথা হচ্ছে সবসময় জীবন্ত মানুষের মধ্য দিয়ে জ্ঞানের প্রবাহটা চলে। জনগণ হয়তো উত্তর দিত আমি চাই যে রাষ্ট্রে শুধু শেখ হাসিনা থাকবে না। আমার কাছে তার কোনো রাষ্ট্রের মানে নাই। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে তো পলিটিক্যাল রাইট। খুব ভালো, আমি উত্তর দিয়ে দিলাম আমাকে। হ্যাঁ, চাইতে পারে, যা কিছু চাইতে পারে। আমি একটা স্কুলে গেছি, একটা ছেলে মেয়েরা বাচ্চা মেয়েরা আমাকে বলে অভিপ্রায় কথাটা মানে কি? আমি বলি অভিপ্রায়, তোমার অভিপ্রায়টা কি? তুমি কি বড়ই আচার খেতে চাও? তুমি কি জলপাই আচার খেতে? হ্যাঁ আমরা চাই, এটা তো তার অভিপ্রায়। তো আমি বলি তোমাদের এই স্কুলের মধ্যে কয়টা বড়ই গাছ আর কয়টা জলপাই গাছ আছে? দেখা গেল একটা বড়ই গাছ আর একটা জলপাই গাছ নাই। তাহলে এই যে তার অভিপ্রায়টা, এটা সংবিধানে বাস্তবায়িত করার ভাষাটা হবে। আমি শেষ করে দিচ্ছি না আমাকে, আগে বাদ দেন। তার মানে আপনি তখন বলছেন তাহলে সংবিধানে এটা আসবে যে প্রাণ প্রকৃতি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এই হলো সংবিধানে এইভাবে আসে। জনগণের অভিপ্রায়টা, জনগণ নানান ভাবে তার কথাটা বলে, সরল ভাষায় বলে, এটাকে যে একটা গাঠনিক ভাষায়
মানে গঠনতান্ত্রিক ভাষায় রূপান্তর করবার দায়িত্বটা এক্সপার্টদের, যে জনগণ এটা চাইছে এবং এটাকে আপনি এই কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজে আপনি করবেন। আপনি তো আমেরিকাতে আছেন, আপনি ফেডারেলিস্ট পেপার পড়েন, প্রচুর তর্ক বিতর্ক আলাপ আলোচনা, তার মধ্য দিয়ে আমেরিকান কনস্টিটিউশন আপনার দাঁড়িয়েছে। তারপরেও গিয়ে তারা অ্যামেন্ড করেছে, জনগণ অ্যামেন্ড করেছে। তাহলে আপনাকে তো এই অধিকার তো জনগণকে দিতে হবে। আপনি জনগণকে বাদ দিয়ে তো আপনি সংবিধান রাখতে পারেন না, যে সংবিধান জনগণ প্রণয়ন করে নাই। কারণ শেখ হাসিনা যেসব আপনার পরিবর্তনগুলো করেছে সংবিধানে, এটাও জনগণ চায়নি, এবং একই সঙ্গে 72 সালের সংবিধান জনগণ করে নাই। তাহলে একটা জনগোষ্ঠীকে আপনি ক্রমাগত তাদের যে অধিকার, তাদের যে রাজনৈতিক অধিকার, যে তারা নিজেদের গঠনতন্ত্র তারা নিজেরা প্রণয়ন করে, এই অধিকার থেকে বঞ্চিত করার অধিকার আপনাকে দিল। এটাই তো সমস্যা। এবং এটা যদি ডক্টর ইউনূস এবং আজকে যারা ক্ষমতা আছেন তারা যদি করে থাকেন, তারা অত্যন্ত অন্যায় কাজ করেছে, এর কোনো সন্দেহ নাই। ফরাদ ভাই, আমি মানে আপনাকে শুনে পড়ে এখনো কথা বলে বা প্রশ্ন করে আপনি দেখতে পাচ্ছেন যে আমার মধ্যে একটা আলগা উত্তেজনা কাজ করতেছে, কারণ মনে হচ্ছে যে অনেক কিছু আপনার থেকে শুনে ফেলবো, কিন্তু সময় সীমিত, সেজন্য আমার মানে এক্সাইটমেন্ট আপনি একটু ক্ষমা করবেন। কিন্তু আমি যদি আপনাকে বুঝে থাকি ফরাদ ভাই, যেমন ধরেন আপনি জনগণ বলতে বা জনগণের অভিপ্রায় বলতে যেটা আপনি বুঝে মানে যেটা আপনি বলতেছেন, তো সেইটা কি আসলে কোনো একটা মানে সেটাকে কোনো একটা কাঠামোর মধ্যে কি এটা আনা যাবে আসলে? মানে আপনি আসলে উপজেলায় গিয়ে ইউনিয়নে গিয়ে কথা বলার কথা বলতেছেন, আপনি তাদের কথা শোনার কথা বলতেছেন, আপনি বলতেছেন যে তার চাওয়াটা সহজ ভাষায় এটা বলা, কিন্তু সেইটা তো আসলে জনগণ যেরকম মানে এই ব্যাপারটা কি আসলে বোঝা এবং সেই বোঝার থেকে নিয়ে আসা, সেটা কি এত সহজ কিনা? আমরা যদি প্রশ্নটা এমন ভাবেও করি আপনার লেখা থেকে যে আমরা এই উত্তরে দিয়ে নিই। প্রথমত ফরাসি বিপ্লব বা আমেরিকান ডিক্লারেশন এটা জনগণের দ্বারা হয়েছে, ফলে আপনার যে অনুমানটা, এই অনুমানটা হিস্টোরিক্যালি সঠিক না। কারণ পৃথিবীতে যখনই গণ অভিপ্রায় মানে জনগণের অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে, এখান থেকে আপনার আধুনিক গণতন্ত্রে যে কনস্টিটিউশনে উই দ্য পিপল কথাটা এখান থেকে বেরিয়েছে। আপনি যদি উই দ্য পিপল কথাটা বলবার কোন রাজনৈতিক শর্ত আপনি যদি না মানেন, এবং তাহলে তো আপনি মূলত যেটাকে সংবিধান বলছেন, এটা নিছকই একটা ঔপনিবেশিক আইন। আপনি এই জন্য শব্দটা সংবিধান ব্যবহার করি, খেয়াল করেন সংবিধান শব্দটা কিন্তু এসছে আমি যারা দিকে শাসন করব তাদের উপর আইন হিসেবে এর সংবিধান করি। আর গঠনতন্ত্র সম্পূর্ণ ভিন্ন রকম। গঠনতন্ত্র জনগণ নিজেদের সঙ্গে তারা কিভাবে থাকবে, কিভাবে বাস করবে, তার নিজেদের যে চিন্তা চেতনা, তারই আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্য দিয়ে তারা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা তারা কি করে পরিগঠিত হয়। যেমন ধরেন আমি যদি এখন আপনার কাছে জানতে চাই যে আমার মৌলিক অধিকার আসলে কেমন হওয়া উচিত, এখন আমার মৌলিক অধিকার কি শুধু আমারই মৌলিক অধিকার হওয়া উচিত, নাকি আমার বাংলাদেশে বইলে আমি যাদেরকে আমার সহনাগরিক তাদের সবারই মৌলিক অধিকার হওয়া উচিত? আমরা কি এটার জন্য রেডি? আমরা কি এটার জন্য রেডি? আমরা এটা জনগণের অভিপ্রায় পাইলে এটা কি অভিপ্রায়টা পাবো? সেটা তো হচ্ছে সংখ্যালঘু। তার মানে আপনি বলতে পারছেন আমরা কিন্তু রেডি না। না, আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি বলতে চাইতেছি আপনি যে জনগণের কাছে জিজ্ঞেস করবেন কত জনগণের মতামত কত রকম হইতে পারে। কেউ বলতে পারে যে আমি হ্যাঁ আপনি যেহেতু গঠনতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে এটাকে উপেক্ষা করেছেন, এটা বুঝতে পারছেন। প্রথমত গঠনতান্ত্রিক প্রক্রিয়া মাত্রই হলো যে জনগণকে ইনভলভ করা, শব্দটা কিন্তু জনগণ, ঠিক আছে? এবং এই যে যেটাকে বলে যেখান থেকে পপুলার সভারেন্টি কথাটা উদ্ভব ঘটেছে, কারণ রাজনৈতিক সাহিত্যে এবং আইনি সাহিত্যে পপুলার সভারেন্টি হলো সুপ্রিম। আপনি আইন দেওয়া তো পপুলার সভারেন্টি তৈরি করা যায় না, ফলে আপনাকে অবশ্যই পপুলার সভারেন্টি কি, জনগণের অভিপ্রায়টা কি, তার মধ্যে তর্ক বিতর্ক কি, এটা তো আপনাকে অবশ্যই আপনাকে মীমাংসা করতে হবে। এবং জনগণের মধ্যে শেষ করি আপনি যে অধিকারের কথা বলেছেন, সে অধিকারটা খুব এক লাইনে শেষ করা যায়। সেটা হলো রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা হরণ করবার, এক লাইন। আপনি তো যে কথা বলছেন ওকে খুব সিম্পল। ফলে আপনি এটা কারা করবে? যারা সংবিধান জনগণের অভিপ্রায়রা, যারা এটাকে এমন একটা ভাষা দেবে যেটা একটা সার্বজনীন ভাষা হিসেবে 16 পাতার একটা কনস্টিটিউশনের পরিণত হবে। এটা পৃথিবীর সব দেশে হয়েছে। এটা তো এমন তো নয় যেটা বাংলাদেশে নতুন করে আমরা করছি। বাংলাদেশে একটা সংবিধান আছে যেটা যদি আপনাদেরকে আমি ছুঁড়ে মারি আপনি মরে যাবেন, আপনি আঘাত। সংবিধান হবে 16 পাতা, সংবিধানের বেশি তো দরকার নেই। আপনি কমন ইউনিভার্সাল যেসব ভ্যালুস আমরা বিশ্বাস করি সকলে মিলে, এটাই থাকবে সংবিধান। ফরদ ভাই, ইউনিভার্সাল ভ্যালুস বললে তো ধরেন সেটা আরেকটা বড় আলোচনা। আপনার সাথে এই আলোচনা তো আমার 4 দিন 5 দিন ধরেও আসলে করে আমার
মানে আমার তৃপ্তি হবে না, না, কিন্তু টাইমটা যেহেতু কম, কিন্তু আমি যেহেতু বলি যে রাষ্ট্র কারো অধিকার ক্ষুণ্ণ করবে না, কিন্তু আমরা জনগণ কি আইন মেনে নিব? আমরা কি এখন মেনে নিব যে ধরেন আমার ধর্মের বিশ্বাসের বাইরে বা আমি যেটা ধর্ম মনে করি সেইটার বিশ্বাসের বাইরের কোনো কিছুকে আমি মেনে নিব? আপনারই তো মানে না ফরাদ ভাই, আপনাকে তো 1 কোটি লোক ট্রল করতেছে। আপনি আজকে আপনার ফেসবুক থেকে নিয়ে লেখা আমি আপনাকে পড়ে শোনাই, আপনার ফেসবুকের মধ্যে থেকে মানুষ কি মন্তব্য করতেছে আমি আপনাকে দেখাই। উনি মন্তব্য করতেছে, ওনার নাম আহমদ গালিব, উনি জামিয়া দারুল কোরআন আল ইসলামিয়া ঢাকা, উনি আপনাকে Right. বলতেছে হচ্ছে